এই ছেলে, চোখে কি দেখো না? চোখে দেখে না বলে তো ধাক্কাটা লাগলো আঙ্কেল। যদি চোখেই দেখতাম তাহলে আপনার মতো বুড়ো লোকের সাথে ধাক্কা না খেয়ে আপনার মেয়ের সাথে ধাক্কাটা খেলে ভালো হতো। তুমি তো দেখি ভারী বেয়াদব ছেলে। তোমার বাসায় কি বাবা মা ভাই বোন কি নেই? বাসার মধ্যে সবাই আছে, শুধু বউ নেই। তা আপনার মেয়ে যদি থাকে তাহলে তার সাথে বিয়ে দিয়ে আমাকে আপনার মেয়ের জামাই করে নিলেই তো পারেন। তোমার মতো বেয়াদব ছেলে আমি আমার লাইফে দেখিনি। কয়েকটা দিন পর তো মারাই যাবেন, দেখো সুযোগ পাবেন কি করে। সে যাক গিয়ে সেসব কথা, যেদিকে যাচ্ছেন যেতে পারেন। তোমার মতো ছেলে যেন আমার সামনেও না আসে। আমার মতো হলে আপনার ভাগ্য, কিন্তু আমি যেন না পড়ি ওটাই দেখবেন। রফিক চৌধুরী চলে আসে বাসায়। এইদিকে আকাশও ভার্সিটির দিকে আসে। গেট দিয়ে ঢুকতে যাবে, কয়েকটা ছেলের সাথে এসে ধাক্কা লাগে। ওই শালা, চোখে কি দেখিস না? বুঝলাম না, আজকে যে আমাকে দেখতেছে সেই কথা শোনাচ্ছে। তোর কি পেয়েছিস বলতো? তাছাড়া আমি তোর কোন জন্মের শালা লাগি? একে ধরে মারতো কিছুক্ষণ। ছেলের বন্ধুরা মিলে আকাশকে মারতে থাকে। আকাশ ওদের সাথে পেরে ওঠেনি। আসলে ওর আজকে কি হয়েছে নিজেও জানে না ঠিক মতো। সকাল থেকেই ওর কেমন উলট পালট লাগছে। মার খেয়ে ওখানে পড়ে আছে। ওই দিক দিয়ে আবির যাচ্ছিল, যাওয়ার সময় আকাশকে দেখে নিয়ে আসে হসপিটালে। দেখুন তো ওর কি হয়েছে। ওনাকে তো মনে হয় কেউ মেরেছে। সেটা তো আমরাও জানি, নতুন কোনো কিছু থাকলে সেটা বলুন। একটু সময় দিন আমাদের। ডক্টর ভেতরে নিয়ে যায়। এইদিকে আবির কাউকে কল দেয়। যেভাবেই হোক ওদের খুঁজে বের কর। জি বস, আমরা এক্ষুনি বের হচ্ছি। এরা তো ওদের খুঁজতে চলে যায়। অন্যদিকে রফিক চৌধুরী বাসায় যখন ফিরে, ওনার মেজাজ একটু খারাপই ছিল। সেজন্য, আব্বু, কি হয়েছে তোমার? আজকে মেজাজ এত খারাপ কেন? একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছিলাম। তোমার কোনো ক্ষতি হয়নি তো? আমার তো ক্ষতি হয়নি। আব্বু, ওইসব বকাটে ছেলেরা অনেক খারাপ হয়ে থাকে, ওদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। আচ্ছা, তোর মাকে ডেকে দে তাহলে। তা তুই ভার্সিটিতে কি যাবি না? আমি তো একটু আগেই ফিরেছি, আজকে সকালে ক্লাস ছিল। আচ্ছা, তাহলে রেস্ট নে। এরা তো রেস্ট নিতে থাকে। এইদিকে আবিরের লোকেরা ওই সব ছেলেদের উঠিয়ে এনেছে যারা আকাশকে মেরেছিল। ওদের আবিরের সামনে এনে রাখা হয়। আমরা কি দোষ করেছি? আমাদের কেন উঠিয়ে আনলেন? তোরা অনেক বড় অপরাধ করে ফেলেছিস। আমরা তো কিছুই করিনি। তোরা কি করেছিস না করেছিস তা বলার জন্য তোদের উঠিয়ে আনিনি আমি। প্লিজ ভাইয়া, আমাদেরকে ছেড়ে দেন। তোরা ওদেরও সেম অবস্থা কর। এই কথা বলে চলে আসে। এরপর আবিরের লোকেরা মারতে থাকে ওই ছেলেগুলোকে। এখন হয়তো অনেকে বলবেন, আবিরের সাথে আকাশের কি সম্পর্ক? আপনারা এই প্রশ্নগুলোর উত্তর আস্তে আস্তে জানতে পারবেন, কেননা মাত্র তো গল্পটা শুরু হলো। এখনই সবটা না জানলেও চলবে। একটু পরে হসপিটাল আসে। ওর জ্ঞান কি ফিরেছে? জি ফিরেছে। আমি তাহলে দেখা করে আসি। ঠিক আছে, যান। রুমে এসে দেখে আকাশ বসে আছে, সেজন্য পাশে এসে বসে। তারপর পুরো ঘটনাটা জানতে চায়, কিভাবে কি হলো। সেজন্য বলতে থাকে, আরে তুই তো জানিস আমি নেশা করি না, কিন্তু তোর সাথে একটু বিয়ার খাওয়ার পরে মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। তোকে কত করে বলেছি তুই খাস না, কিন্তু আমার কথা তো শুনলি না। থাক সেসব কথা। এরপর কি হলো? এরপর কার সাথে কি কথা বলেছি তা আমার মনে নেই। অবশ্য মনে নাই থাকার কথা। আচ্ছা, আমি এখানে এলাম কি করে? ডক্টর বলল আমাকে কেউ মেরেছে। ঠিকই বলেছে ডক্টর। ওদের খুঁজে বের কর, ওদের আমি নিজের হাতে মারবো। ওদের আমি অনেক আগেই তুলে নিয়ে এসেছে, ওদের এতক্ষণে সাইজ করাও শেষ। এই নিয়ে তুই একদম চিন্তা করিস না। ওরা আমাকে মারলো কেন? আরে এই বিষয়টা এখন থাক, ওদের যা করার আমি করে নিয়েছি, তোকে ভাবতে হবে না। আজকে তো আসলাম এর সাথে একটা ডিল ফাইনাল করতে। আমি ওনাকে কল দিয়ে তারিখ কয়েকটা দিন পরে দিতে বলেছে। কিন্তু কেন? তুই কি এই অবস্থায় যাবি নাকি ওনার সাথে দেখা করার জন্য? তাছাড়া তোর এই অবস্থা যদি দেখে, সে কি কখনো বিশ্বাস করবে? তুই থাক, আর বলতে হবে না। আচ্ছা, আমি কখন এখান থেকে বের হতে পারবো? কালকেই পারবি বের হতে, কিন্তু তোকে আগে স্যালুনে যেতে হবে। আমিও তা ভাবছি। আর ওইদিকে যে একটা ছেলেকে উঠিয়ে এনে একটু ভয় দেখানোর কথা ছিল, সে কাজটা কি করা হয়েছে? একদম ভুলে গেছি আমি, তবে চিন্তা করিস না, হয়ে যাবে সেই কাজটা।
পরের দিন আকাশকে সাথে নিয়ে আবির বের হয়ে ওদের আস্তানায় আসে, এসে কথা বলতে থাকে। অন্যদিকে তোমরা এত কিছু করেও সামান্য একজনকে খুঁজে বের করতে পারছো না তোমরা? কি করব স্যার, ওই ছেলেকে কেউ তো আজ পর্যন্ত দেখেনি। যারা দেখেছে তারা ছিল ওর কাজের লোকজন। গোয়েন্দা লাগিয়ে দাও। আপনি তাহলে কথা বলে নিন ওদের সাথে। ঠিক আছে, আমিও এই একে গ্রুপের শেষ দেখে ছাড়বো। অন্যদিকে ইরা ওর বাবা মার সাথে কথা বলতে থাকে। সামনে ইরার ফাইনাল পরীক্ষা, সেজন্য পরীক্ষার পরে কি কি করবে না করবে সেগুলো নিয়ে কথা বলতে থাকে। আমার মনে হয় তোর বিয়ে করে সংসারী হওয়া দরকার। মোটেও না আম্মু। কিন্তু কেন? আগে আমি একটা চাকরি নেব, কিছু টাকা রোজগার করব, তারপর বিয়ে। কিন্তু বয়স হয়ে গেছে, তোকে যে বিয়ে দিতেও পারবো না। কি বলো তোমরা? আমি কি দেখতে খারাপ নাকি যে তোমরা বিয়ে দিতে পারবে না? আমরা তো বলিনি। দেখো, আগে পরীক্ষা দিই, তারপর রেজাল্ট দেওয়ার পর একটা চাকরি নেব। তাছাড়া বাবা আর একা একা কত কি করবে। ঠিক আছে, তোর যা ভালো লাগে কর। ওটা তো করবে। আচ্ছা, ভালো কথা। কি কথা বল? এখন থেকে ভার্সিটিতে 11টায় যেতে হবে, আর ফিরতে ফিরতে 4টা হবে। কি বলিস? সে তো অনেক লেট হবে আসতে। তাহলে কিছুটা সময় তো লাগবেই, তবে চিন্তা করো না, আমি একদম সাবধানে থাকবো। ঠিক আছে। অন্যদিকে আকাশকে নিয়ে সেলুনে এসে চুল দাড়ি ঠিক করে নেয়। সেলুন থেকে বের হওয়ার পরে সামনে একটা রিক্সাওয়ালাকে মার খেতে দেখতে পায়, সেজন্য যায় ওখানে। কি হয়েছে চাচা? আর বলো না বাবা, আমার রিকশায় ওঠানোর আগে ভাড়া ঠিক করে নিয়েছি, এখন নেমে 30 টাকা কম দিচ্ছে। ও ভাই, কথাটা কি সত্যি? কথাটা তো সত্যি, কিন্তু তুই কে? আমাদের কথার মাঝে তুই কেন নাক গলাচ্ছিস? আমার পরিচয় শুনলে তুই এখানেই মাপ চাইতে চাইতে মারও যেতে পারিস। সেসব নিয়ে কিছু বলবো না। তুই একটা কাজ কর। কি কাজ? ওনার ভাড়া ওনাকে ফিরিয়ে দেবে, সাথে মাফও চাইবে। তুই বললেই আমি মাপ চাইবো? তাই তো ভাবলি কি করে? কথাটা বলার পরেই একটা থাপ্পড় দেয়। লোকটা দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না, মোবাইল বের করে কাউকে যেন কল করে। আবির শালের কলিজা তো দেখি অনেক বড়। আমিও তাই দেখতেছি। তা কাকে কল দিচ্ছিস তুই? আচ্ছা, যাকে খুশি তাকে দেখ। আমরা ততক্ষণে এখানে দাঁড়িয়ে না থেকে একটা জুস খেয়ে নে। মারামারি করার সময় তো খাওয়ার সময়টাও পাবো না ঠিক মতো। আচ্ছা চল। ওই ভাই, আমরা ওই জুসের দোকানে আছি, তোমার লোকজন আনা হয়ে এলে আমাদের বলিও। এই বলে ওরা জুস খেতে থাকে। লোকটা আরো কিছু লোক আনতে থাকে। ওরা 30 মিনিট পরে ওখানে আসে। ওই, তোর উপরে কারা হাত তুলেছে? ভাই, ওরা ওখানেই আছে। ওখানে বলতে? হ্যাঁ, জুসের দোকানে আছে, চল আমাদের সাথে। ওখানে এসে আকাশ আর আবিরকে দেখিয়ে দেয়। লোকটা তো আবিরকে দেখে চিনতে পারে। আরে ভাই, আপনি এখানে? এটা কে রে? আমার এলাকার ছোট ভাই। তোর ছোট ভাই তো অনেক বড় একটা বিয়াদব। আপনার সাথে কোনো বিয়াদবি করেছে কি? আচ্ছা, তুই আজকে আর বিয়ার খাওয়ার কোনো দরকার নেই। প্লিজ ভাই, ওকে ক্ষমা করে দেয়া কি যায় না? ওই, তুই ওনাকে এত সম্মান কেন দিচ্ছিস বল? তুই কি জানিস উনি কে? কে উনি? উনি আবির ভাই, যার দাপটে আমি চলাফেরা করে। আর তুই কি না তাকে মারার জন্য আমাকে রেখেছিস? ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা ওনাদের কাছে চা। ওই রিক্সাওয়ালার কাছে মাপ চাইবে, পা ধরে ও টাকা ফেরত দেবে। জি ভাই, এক্ষুনি দিচ্ছি। ও ক্ষমা চেয়ে চলে যায় ওখান থেকে। এদিকে আকাশ ওর আস্তানায় এসে আবিরের সাথে কথা বলতে থাকে। আচ্ছা, আসলাম আমাদের যা যা দেওয়ার কথা ছিল ওইগুলো দিবে কি করে? সবসময় যেভাবে দেয় সেভাবে দিলেই তো হবে। কিন্তু পুলিশ? ওটা আমি সামনে নেব। তুই মাল আনার জন্য কালকে বেরিয়ে পড়িস। ঠিক আছে। এদিকে পরের দিন আবির বেরিয়ে পড়ে মাল আনার জন্য। অন্যদিকে আকাশ আসে ভার্সিটিতে, তাও পুরো বখাটে স্টাইলে। আসলে আকাশকে দেখলে তেমনই মনেও হয়। ভার্সিটিতে এসে দেখে কিছু ছেলে কিছু মেয়েকে র্যাগ দিচ্ছে। এই ছেলে, এসব কি জানো না? এগুলো ভালো না। তোর মতো বখাটে ছেলে আমাদের জ্ঞান দিতে চলে এসেছে। ওদের কথায় তেমন কোনো কিছু মনে করেনি, চারদিকে তাকিয়ে দেখতে থাকে। 3টা মেয়ের মধ্যে একটা মেয়ের ওড়না ওই ছেলের হাতে ছিল। তোকে তো পুরুষ মনে হচ্ছে।
তাহলে ওর না ব্যবহার করার কি দরকার? কিরে, তোরা কি দাঁড়িয়ে থাকবি নাকি ওর একটা ব্যবস্থাও করবি? কি আর করার, ওরা চলে আসে মারতে, কিন্তু ওরা তো জানে না কার সাথে ওরা পাঙ্গা নিচ্ছে। ওদের ইচ্ছে মতো মারতে থাকে। মারার ভেতর আবিরের কল। হ্যাঁ আবির, বল। পুলিশ তো গাড়ি ধরেছে, কি করব? মোবাইলটা ওদের দে। এই নিন, কথা বলুন। কাকে কল দিলি তুই? কথা বলুন, বুঝতে পারবেন। কে রে তুই? একে আমি। সরি স্যার, বুঝতে পারিনি। ওইগুলো আপনার মাল। এখন যখন জানতে পেরেছিস তখন কি করা উচিত? এখনই ছেড়ে দিচ্ছি। ফোনটা আবিরকে দেয়, সাথে গাড়িগুলো ছেড়ে দেয়। আবির কথা বলতে থাকে তখন। তুই কি আবারও ঝামেলা করেছিস? কি করব বল, ঝামেলা তো শেষ হচ্ছে না ঠিক মতো। আচ্ছা, গতবারের মতো মার খেয়ে পড়ে থাকিস না। তোর সাথে কথা বলতে থাকলে তো সত্যি সত্যি মার খেতে হবে। কল কেটে দিয়ে মারতে থাকে। ওর না আকাশ ওর কাছে নেয়, তারপর ওই ছেলেকে দিয়ে মাফ চাইয়ে নেয়। এই নিন আপনার ওড়না। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনাকে তো চিনলাম না। আমাকে ছাড়া কি বাকি সবাইকে চেনেন? ব্যাপারটা আসলে তা না, আমি বলতে চেয়েছি এর আগে কখনো দেখিনি তো আপনাকে। আমি এমনিতে মাঝে মাঝে আসি। চুল কাটার স্টাইল তো ঠিক আছে, কিন্তু তাও বকাটে বকাটে একটা স্টাইল এখনো রয়ে গেছে। প্লিজ কিছু মনে করবেন না। আমি এমনিতে বখাটে ছেলে। মজা করছেন তাই না? আপনি কি আমার বউ হন যে আমি মজা করব? বউ শব্দটা শুনে ইরা একটু মুচকিত হাসে, কিন্তু তাও কোনো রিয়াকশন দিল না, কেননা একটু আগে ওর জন্যই ইরা অপমানের হাত থেকে রক্ষা পেয়েছে। তার চেয়ে বড় কথা হলো মজার ছলে বউ বলতেই পারে। আচ্ছা, বউ হলে কি মজা করা যায়? আচ্ছা, আপনি কি ভাবির সাথে এরকমই মজা করেন? কার ভাবি? আমাদের ভাবি মানে আপনার বউ। আমি এখনো বিয়ে করিনি, বুঝলেন? তাহলে এত কিছু জানলেন কিভাবে? বিয়ে তো করেননি বুঝলাম, কিন্তু প্রেম তো করেছেন। আমাকে দেখে কি মনে হয় আমাকে কোনো মেয়ে লাইন মারবে? তাও কথাটা খারাপ বলেননি। কিছু মনে না করলে চলুন, আমরা ওই দিকটায় কিছু খেয়ে নিই। আমি মেয়েদের খাই না। মেয়েদের খান না মানে? উফ, ভুলে বলে ফেলছে, মানে মেয়েদের সাথে খাই না। এই বলে চলে যায়। এইদিকে ইরা তো বিশ্বাস করতেই পারছে না যে কোন ছেলে ওর সাথে বসে কফি খাওয়ার অফার এভাবে রিজেক্ট করে দেবে। ইরা, এইটা কি হলো? আমি তো তাই ভাবছি। এখন কি করবি? ছেলেটা কিন্তু ইন্টারেস্টিং, কিন্তু বখাটেও বটে। আজকাল অনেক ছেলে এরকম ফ্যাশনও করে। আমার তা মনে হয় না। এখন চল ক্লাসে যাই। ওরা দুজনে ক্লাসে এসে দেখে আকাশ কিছু ছেলেকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে। এটা দেখে ওরা একটু অবাক হয়, কেননা যাদের দাঁড় করিয়েছে ওরা ছিল পাবেল আর হৃদয়। ওরা বড়লোক বাবার খারাপ ছেলে, সেজন্য ওদের সাথে কেউ ঠিকমতো কথাও বলে না। এমন একটা পরিস্থিতি দেখে সবাই চুপ করে আছে। অন্যদিকে ভার্সিটিতে কিছু ছেলে আসতে থাকে যারা পাবেল আর হৃদয়ের লোক। তুই কি ভেবেছিস এখান থেকে তুই বেঁচে ফিরতে পারবি? তোদের কি মনে হয় তোরা আমাকে মারতে পারবে? মিনিমাম 30 জন লোক আসবে, তোকে তো এখানে শেষ করে দেব, কেউ জিজ্ঞেস করতেও আসবে না। যদি আমি তোদের মেরে ফেলি? তোর কি একটু ভয় করছে না? বাহিরে ইরাদ তাকিয়ে দেখে অনেকে চলে এসেছে, সেজন্য আকাশের কাছে এসে, কেন ঝামেলা করছেন বলুন তো? এদের সাথে পেরে উঠবেন না, সেজন্য ভালো হবে এখান থেকে চলে যান। এখানে থাকলে ওদের লোক আপনাকে মেরে ফেলবে। ওই ইরা, ও কি তোর আশিক নাকি? আরে হাসিক কেন হবে? তাছাড়া ওর মতো একটা বোকাটা ছেলেকে ইরা পাত্তাও দেবে না। তাহলে ইরা, তুই ওই ছেলের হয়ে কথা বলছিস কেন? তার আগে তোরা এটা বল, ও তোদের কান ধরে দাঁড়াতে বললো, তোরাও দাঁড়িয়ে গেলি? ওর কাছে পিস্তল আছে। কই পিস্তল? পিস্তল কি বের করে রাখে নাকি সবাই? কিন্তু আমাদের লোক আসলেই ওকে বুঝিয়ে দেব আমরা কে। দেখি কি করতে পারিস। প্লিজ আপনি এখান থেকে চলে যান, নয়তো কিন্তু অনেক খারাপ হয়ে যেতে পারে। ভয় পাবেন না, আমি তো আছি। তুই নিজে তো একটা বোকাটে ছেলে, তুই কি হয়ে ভালো হোস? দেখ ভাই, এত কথা বলতে পারবো না, তোর লোকেরা আসুক এখানে আগে। কিছুক্ষণ পরে হৃদয়ের লোকেরা চলে আসে। ওরা আসাতে ওরা দুজন নেমে যায়। এবার তোকে বাঁচাবে কে? ওই তোরা দাঁড়িয়ে আছিস কেন? এই বকাটা ছেলেটাকে মাঠে নিয়ে চল, ওকে ওখানেই মারবো। ওদের সাথে মাঠে তো আসে, অন্যদিকে বাকি সবাইও মাঠের দিকে আসতে থাকে। মাঠে আসার পরে তোরা শুরু কর। ওরা আসে মারতে, তখনই ওদের পায়ে গুলি করতে থাকে।
মোটামুটি 12 জনের পায়ে গুলি লাগলে বাকিরা তো ভয় ওখান থেকেই পালাতে থাকে। এবার তোরা কি করবি বল। প্লিজ আমাদের ছেড়ে দে। আগে বল, এরপর আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবি না। আর কোনো মেয়েকে ডিস্টার্ব করবো না। এবার তাহলে যেতে পারিস, তবে যাওয়ার আগে যাদের এতদিন ধরে ডিস্টার্ব করেছিস তাদের কাছে ক্ষমা চেয়ে নেবে। অনেকজনের সাথে তো করেছি, কতজনকে আর মনে রাখবো। তাহলে সবার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে বিদায় হয় তাড়াতাড়ি। হৃদয় আর পাভেল ওরা দুজনে সবার কাছে ক্ষমা তো চায় প্রাণের ভয়। এরপর ওখান থেকে মানে মানে কেটে পড়ে। ওরা যাওয়ার পরেই সত্যি কি বলে যে ধন্যবাদ দিব। আমার মতো বকাটা ছেলেকে এতটা ভালো কথা কিভাবে বলা যায়? দেখুন, বকাটে অনেকে দেখানোর জন্য দেখিয়ে বেড়ায়, আবার অনেকে বকাটে হয়। তা আমাকে কি বলবেন? আমার তো ভালোই মনে হচ্ছে। আচ্ছা, এখন তো পুলিশ ধরে নিয়ে যাবে। সেটা আমার উপর ছেড়ে দিন। কিছুক্ষণের মধ্যে পুলিশ এখানে আকাশকে ধরে। বাকিরা তাকিয়ে দেখতে থাকে। তোর এত বড় সাহস হয় কিভাবে এদের এভাবে গুলি করার? গুলি করতে সাহস লাগে, কিন্তু ওরা যা করেছে তার জন্য ওদের মেরে ফেলা উচিত ছিল। তোদের মতো বখাটে ছেলে এই সবই বলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু বখাটে বলার কারণ? তোর নিজের দিকে তাকিয়ে দেখ, তোকে বখাটে ছাড়া আর কোনো কিছু তোকে তোর লাগে না। আচ্ছা, বখাটের ছেলেরা কি বেশি খারাপ? আচ্ছা, বখাটে ছেলেরা কি বেশি খারাপ? অনেক বেশি খারাপ। এখন থানায় চল, ওখানে তোর একটা ব্যবস্থা করতে হবে। এই নিন, কথা বলুন। কার সাথে? আপনার বড় অফিসারের সাথে। কোন অফিসার? কথা বলে নিন, তাহলে বুঝতে পারবেন আমি কার কথা বলেছি। পুলিশ অফিসার কথা বলে আকাশকে ছেড়ে দেয়। আমরা বুঝতে পারিনি। আমাকে দেখে না বুঝারই কথা। আমরা তাহলে আসি স্যার। এদিন নিয়ে যাবেন, নয়তো বেচারা মারাও যেতে পারে। ওদের নিয়ে চলে যায় ওখান থেকে। ইরা আর বাকিরা তো দেখি অবাক হয়। এত কিছু হওয়ার পরেও পুলিশ আকাশকে ছেড়ে দিয়ে চলে গেল সেজন্য। ওখান থেকে চলে আসে। ইরার তো মাথায় ঢুকছে না কিভাবে কি হলো। কিছুক্ষণ পরে চলে আসে ও রাস্তা নাই। সব মাল ঠিকভাবে এসছে তো? সব এসে গেছে। আবির, কোনো অসুবিধা হয়নি তো? আমি একটা কথা বুঝতে পারছি না। কি কথা বল। তোকে পুলিশ এতটা ভালো করে চিনে কিভাবে? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে যখন কোনো মাফিয়া ঝামেলা করে তখন আমি সামাল দিই। আমাকে ওরা চেনে, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে তোকে বেশি চেনে। আরে তেমন কিছুই না, তো চল দেখে আসে সব মাল। ঠিক আছে, চল তাহলে। ওরা দুজনে অস্ত্রগুলো দেখতে থাকে। তখন কিছু কিছু অস্ত্রে সমস্যা আছে যা আকাশের চোখে পড়ে। এইগুলো আলাদা করে রাখবে। কিন্তু একটা কথা বলতো আমাকে। কি কথা বল। আমাদের লোকের সংখ্যা অনেক কম, তারপরেও আমাদের কেন সবাই ভয় পায়? আমি তো সেইগুলো কোনো কিছুই জানি না। তোকে এত কিছু জানতেও হবে না, তুই এসব নিয়ে না ভাবাই ভালো। এখন কালকের কাজ কি? এখান থেকে কিছু অস্ত্র এই জায়গায় নিয়ে যাবে, বাকিটা আমি দেখে নেব। কিন্তু আমি কেন যাব? আমার থেকেও বেশিরভাগ মাফিয়ার লোকেরা তোকে এই কারণে চেনে, কারণ তুই ওদের কাছে যাস বলে ওরা তোকে নিচের। এই কথা ঠিক, কিন্তু আমি আর গতকাল করব বল? যতদিন তুই আছিস ততদিন। আচ্ছা, তুই এরকম বখাটে ছেলেদের মতো সেজে থাকিস কেন বলতো? কেন রে, দেখতে কি খারাপ লাগে আমাকে? অনেকটাই খারাপ লাগে বলে হেসে দেয়। এতে আকাশও কিছুটা হাসে। অন্যদিকে ইরা বাসায় ফিরে ওর বাবা মাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে ছেলেটা তো তাহলে বেশি সাংঘাতিক। সাংঘাতিক মানে অনেক বেশি, আবার বখাটেও। বখাটে ছেলেগুলো অনেক খারাপ হয়, কিন্তু আব্বু, সব বখাটে কিন্তু একরকম না। কিন্তু ওরা কখনো ভালো হয় না। ওই ছেলেটা বখাটে কি না জানি না আমি, কিন্তু বখাটেদের মতো থাকে। আচ্ছা যাই হোক, ওই ছেলের সাথে কথা না বলাই ভালো। আমি তো এমনিতেই বলি না, ভার্সিটিতে আসলে দেখা হয়, এর বাইরে তো দেখাই হয় না। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? পূর্বপাড়ায় আমাদের তো একটা জমি আছে। ওইটা তো অন্য কেউ দখল করে নিয়েছে। আমি ওই ছেলেকে বলে ওই জমিটা ছাড়িয়ে নেব কি? কি দরকার এইসব ঝামেলা করার? পরে ছেলেটা এটা ওটা আবদার করে বসবে। এমনিতে আমাদের পরিস্থিতি তো বুঝিস। সেটা তো আমি জানি না, কিন্তু আমাদের তো ওই জমিটাই দরকার। ওই জমিটা বিক্রি করে ভেবেছিলাম তোর বিয়ে দিব, সাথে বাকি বছরগুলো আমার ওই টাকা দিয়ে চালিয়ে দিব। বয়স তো আমার হয়ে যাচ্ছে, আর কতকাল চাকরি করব?
ইরা, তোর বাবা তো ঠিকই বলেছে। আম্মু, তোমরা কোনো চিন্তা করো না, আমি ওই ছেলেকে দিয়ে আমাদের ওই জায়গাটা উদ্ধার করে নিব। আমি বলি কি, লাগবে না ওই জমি আমাদের। যদি ওই ছেলে তোর আবার ক্ষতি করার জন্য লেগে পড়ে। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আচ্ছা, আমি দেখে নেব সবটা। পরের দিন ভার্সিটিতে আকাশ লাইব্রেরিতে আসে। ওখানে কিছু লোকের সাথে কথা বলতে থাকে। ইরা দূর থেকে দেখতে পায়। কথা শেষ হলে ইরা আকাশের কাছে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তা এখানে কি? এখানে আসে কি বারণ আছে? বারণ তো নেই। তাহলে তো আসাই যায়। আচ্ছা চলুন, ওই দিকটায় যাই। ওইদিকে কেন? কিছু কথা আছে। যা বলার এখানে বলে ফেলুন। বলতে পারলে তো বলতামই। ঠিক আছে, চলুন। ইরা আকাশকে নিয়ে একটা গাছের নিচে এসে বসে। রূপা ওদের দেখতে পেয়ে ওখানে এসে বসে। এখানে আমার সাথে বসলে আপনাদের তো সমস্যা হবে। কিরকম সমস্যা? সবাই বলাবলি করবে আমার মতো একটা বখাটে ছেলের সাথে ভার্সিটির সুন্দর মেয়ে বসে গল্প করছে। বাহ, অনেক সুন্দরভাবে কথা বলতে পারেন তো। কতটা সুন্দর তা জানি না। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েদের বিশ্বাস করাটাই কি ঠিক হবে? কেন কেন? মেয়েরা আবার কি করলো আপনার? কি করলো বলতো? কখনো কোনো মেয়ে এরকম কথা বলেনি তো। এরকম বকাটে গেটআপে থাকলে মেয়েরা তো ভয় পাবে। ঠিক বলেছে না রূপা? আমি আর কি বলবো, তোরাই বল সবটা। আরে, তুইও কি ভয় পাচ্ছিস? কই না তো। ঠিক আছে, বন্ধুত্ব করলাম। আচ্ছা, পাপেল আর হৃদয় এখন আর কোনো সমস্যায় করে না তো? ভার্সিটিকে আজ তো আসেনি। না, আসলে ভালো। একটা কথা বলবো কি? কি কথা? ওই বকাটে গেটআপ কি চেঞ্জ করতে পারো না? আমি তো এরকমই থাকি সবসময়। ওরকম থাকা চলবে না। এরকম থাকলে সমস্যা কি? অনেক সমস্যা, ওরকম থাকা যাবে না। আচ্ছা, চেষ্টা করব। অনেক পুরোনো দিনের অভ্যাস তো, চেঞ্জ করতে একটু সময় তো লাগবে। আচ্ছা, এখন আমার সাথে চলো। কোথায় যাব? আসলে তোমার কাছে একটা সাহায্য চাওয়ার ছিল। কিরকম সাহায্য? আমার বাবার একটা জমি আছে, সেই জমিটা অন্য কেউ দখল করে রেখে দিয়েছে। তুমি কি কোনোভাবে সেই জমিটা ছাড়িয়ে দিতে পারবে কি? আচ্ছা, কাল জমিটা আমাকে দেখিয়ে দিও, আমি এরপর করে দেবো কাজ। এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে? তুমি কি আমাকে ছোট করছো? আরে, আমি ওইভাবে বলিনি। এখন চলো, তোমাকে আগে মানুষ করে নেই। আমাকে দেখতে কি অমানুষের মতো লাগে? কিছুটা ওই রকমই। এরপর জোর করে আকাশকে সেলুনে এনে ইরা ওর পছন্দ মতো বলতে থাকে। সেলুনের ছেলেটা সেরকম ভাবে কাটতে থাকে। কাটা শেষ হলে, ওয়াও, এবার ঠিক লাগতেছে। এবার চলো। কোথায় যাব? তোমার বাসায়। আমার বাসায় কেন? তোমার বাসায় কি কি আছে সেগুলো দেখবো, খারাপ কিছু আছে কিনা সেটাও দেখবো। তুমি কি আমার বউ লাগো নাকি? ইরা তো কথাটা শুনেই লজ্জা মুখটা লাল করে ফেললো। দেখো, বউ হই আর যেই হই, তোমার সাথে তোমার বাসায় যাব এক্ষুনি। দেখো, আমার বাসায় কিন্তু আমি ছাড়া আর কেউ থাকে না। তাহলে তো আরো ভালো হয়। আমার বাসায় কিন্তু মেয়ে মানুষও থাকতে পারে। তোমাকে নিয়ে এলে ওরা কি ভাববে? ওরা কি ভাববে তা জেনে আমার কোনো কাজ নেই। আমি কি ভাববো সেটাই বড় কথা। দেখো, একা পেয়ে যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, এতে আমি তেমন কিছুই বলবো না। উল্টো তোমার যেভাবে ইচ্ছে হবে সেভাবেই করব। এরপর আকাশ আরো কিছু কথা বলতে থাকে। ইরা তো ভালো করেই বুঝতে পেরেছে আকাশ যে ওকে বাসায় নিতে চায় না। ইরা ছেড়ে দেওয়ার পাত্রী না। সব কথায় হ্যাঁ না বলে আকাশকে বোকা বানাতে থাকে। এরপর আকাশের সাথে ওর বাসার ওখানেই আসে। তুমি নিজের বাসায় বলে এ আমাকে কার বাসায় নিয়ে এলে? এটাই তো আমার বাসা। মজা করো না তো, এত বড় বাসা তোমার হয় কি করে? সত্যি বলতে এটা আমারই বাসা। বিশেষ না হলে ভিতরে এসে দেখতে পারো। এরপর ভেতরে এসে দেখে বাড়িটা অনেক বড়। আকাশ যে এত বড় বাড়িতে থাকে তা কেউ না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। তুমি বসে নাস্তা করো, আমি রুমে গোসল করে নিচে নামছি। আমিও আসি। একা এত বড় বাড়িতে এসে একটু নার্ভাস হচ্ছি। একটা কাজ করো, দুজনের খাবার উপরে পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। আর এরা তোমার পছন্দের কোনো খাবার থাকলে ওদের বলো, তোমাকে তা বানিয়ে দিবে। আচ্ছা, খাবার আইটেমে কি কি আছে? খাবারের নাম বলতে থাকে। মোটামুটি 6টা পদের নাম শুনে, এগুলো তো আমারও প্রিয় খাবার। তাহলে পাঠিয়ে দাও।
স্যার আপনি যান, আমি 20 মিনিট পরেই খাবার পাঠিয়ে দিচ্ছি। ইরাকে নিয়ে যখন রুমে আসে তখন এত বড় রুম! এই রুমটা যদি আমাদের বাসায় হতো, কম করে হলেও 4টা রুম করা যেত। আচ্ছা, আমি গোসলে গেলাম। আকাশ গোসলে চলে যায়। ইরা রুমটা ভালো করে দেখতে থাকে। রুমের ভেতরে কি কি আছে সেগুলোও দেখতে থাকে। কিছুক্ষণের ভেতর একটা মেয়ে খাবার নিয়ে আসে। ওকে দেখে, আচ্ছা একটা কথা বলো তো। কি কথা বলুন? আচ্ছা, আকাশ এত বড় একটা বাসায় থাকে, তাও একা। এই বাসাটা কি ওদের? জি ম্যাম, এটাই ওনার বাসা, কিন্তু ওনার গেট আপ এত চেঞ্জ দেখে চেনাই তো যাচ্ছে না ঠিকভাবে। সেসব ছাড়ো, তুমি এটা বলো, ও কি বিয়ার, সিগারেট এগুলো কি খায়? আর কোনো মেয়ে মানুষ নিয়ে কি রুমে আসে? কি বলেন ম্যাম? স্যার এগুলো ভুলেও করে না। তাছাড়া আপনিই প্রথম মেয়ে যে কিনা স্যারের রুমের ভিতরে এসেছেন। তুমিও তো ভিতরে আসতেছো অনেক আগে থেকে। আমি এই প্রথম আজকে এই রুমে আসলাম। তাছাড়া ম্যাম, স্যার কখনো রুমের খাবার খায় না, তার উপর মেয়ে মানুষকে বাসায়ও কখনো আনেন না। আমি এই বাসায় 5 বছর ধরে আছি। কি বলো? তা তুমি বিয়ে করনি? আমার হাজবেন্ডও এই বাসায় থাকে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং মনে হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা আমাকে একটু খুলে বলো তো। আসলে তখন আপনি যার সাথে কথা বলেছেন উনি আমার হাজবেন্ড। আমরা পালিয়ে বিয়ে করেছি, তারপর কাজের খোঁজে এদিক ওদিক অনেক ছোটাছুটি করেছি, কিন্তু এতে কোনো কাজই পাইনি। তারপর কি হলো? ওনার গাড়ি নিয়েছে আমার হাজবেন্ড এসে পড়ে। যদিও দোষটা আমার হাজবেন্ডেরই ছিল। পরে উনি হসপিটালে নিয়ে আসে, ওনাকে চিকিৎসা করায়, তারপর আমাদের কথা শুনে এই বাসায় নিয়ে এসেছেন থাকতে। তাহলে তোমরা কাজ করো না কেন? আসলে আমরা বসে পড়ে না খেয়ে রান্না করি, আর আমার হাজবেন্ড মিলে, আর আমরা 3 জনে মিলে খেয়ে থাকি। একজনের বাসায় এতগুলা বছর কোনো কাজ ছাড়া পড়ে থাকলে নিজের থেকেও অনেক খারাপ লাগে। বুঝতে পেরেছি। তুমি তাহলে এখন যাও। তোমাকে দেখলে আবার চেঁচামেচি করবে না তো? সেটা আমি জানি না, কারণ এর আগে কখনো আমি এই রুমে আসিনি তো। ঠিক আছে, যাও তুমি। মেয়েটা তো চলে যায়। ইরাও খাবারগুলো 2টা প্লেটে নিতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ বের হয়। ইরা তো আকাশের শরীর দেখে পুরোই ফিদা হয়ে যায়, কেননা বাহির থেকে দেখতে লাগতো একরকম, এখন লাগছে অন্যরকম। এক কথায় চোখ ফেলতে পারছে না। ইরার এমন চাহনিতে আকাশ নিজেও বুঝতে পারছে না কি করবে, সেজন্য একটা টি-শার্ট পরে নেয়। কি ব্যাপার, বসে আছেন কেন? খাবার খাওয়া তো শুরু করবেন? না, আমি ঠিক আছি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, এটা কি আসল? কোনটার কথা বলতেছ? এই যে এতক্ষণ যা দেখলাম। এতক্ষণ ধরে আবার কি দেখলে? তেমন কিছু না, এখন খেতে বসো। তবে টাওয়েলটা চেঞ্জ করলে ভালো হতো। ও সরি, বুঝতে পারিনি। চেঞ্জ করে এসে দুজনে খেতে থাকে। তারপর দুজনে অনেকক্ষণ ধরে আড্ডা দিতে থাকে। সাথে আকাশের এত কিছু কি করে হলো সে সব কিছু জানতে থাকে। সবটা শোনার পর, আচ্ছা কাল কখন আসবো? কোথায় আসবে? ওই যে জমির ব্যাপারে। আচ্ছা, তোমার বাসার ঠিকানা বলো, আমি ফ্রি হয়ে তোমাকে জানিয়ে দিয়ে নেওয়ার জন্য চলে আসবো। ঠিক আছে। ঠিকানা দিয়ে দেয়। তারপর ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দেয় ইরাকে ওর বাসায়। বাসায় এসে ইরা তো অনেকটা খুশি, কেননা আকাশকে যতটা সাধারণ ভেবেছিল তার চেয়ে বেশি অসাধারণ ছিল। একটু পরে ইরা ওর বাবা মাকে জানায়। কিন্তু ছেলেটা পারবে তো? হ্যাঁ, আব্বু অবশ্যই পারবে, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা তাই হোক। পরের দিন বিকেলে ইরাদের বাসার সামনে আসে। তখন ইরার বাবার সামনে এসে পড়ে। ওনাকে দেখে আকাশ নিজেও চিনতে পারেনি, আর রফিক চৌধুরী তো আকাশকে যে চিনবে সেটাও পারছে না, কেননা এই আকাশ আর ওই আকাশের মধ্যে অনেক পার্থক্য এখন। এই ছেলে, তোমাকে তো চিনলাম না। আমি নিজেও তো আপনাকে চিনলাম না। তুমি আমার বাসার সামনে দাঁড়িয়ে বলতেছো আমি কে? সরি আঙ্কেল, আমাকে এরা আসতে বলেছিল। ও কেন তোমাকে আসতে বলেছে? কি যেন জমির ব্যাপারে কথা বলবে, সেজন্য। তুমি তাহলে সে ছেলে? কোন ছেলে আঙ্কেল? আচ্ছা ভিতরে এসে বসো। না আঙ্কেল, আমি বাইরেই ঠিক আছে। আরে আসো এই গরিবের ঘরে। তোমার মতো বড় লোক কি আর এই গরিবের ঘরে কি আসতে চাইবে? এরকমটা বলে লজ্জা দিবেন না আঙ্কেল। এরই মধ্যে ইরা চলে আসে। ওর বাবাকে দেখে কি বলবে বুঝতে পারছে না। হে কি আব্বু, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ওর সাথে কথা বলছিলাম। আচ্ছা আব্বু, আমি ওকে আমাদের জমিটা দেখে আসি। ঠিক আছে। ইরা আকাশকে নিয়ে চলে আসে ওদের জমির ওখানে। এসে দেখে কিছু লোক ওখানে কাজ শুরু করে দিয়েছে। এই দেখো, ওরা কাজও শুরু করে দিয়েছে। আচ্ছা, তুমি গাড়িতে বসো।
আমিও আসি তোমার সাথে। তার কোনো প্রয়োজন পড়বে না, তুমি এখানে থাকো। এখানে আসাটা তোমার জন্য ভালো হবে না। ঠিক আছে, তবে সাবধানে থাকিও। ইরাকে গাড়িতে বসিয়ে রেখে ওই লোকগুলোর কাছে এসে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, তাহলে ওই লোকটা তোকে পাঠিয়েছে? আমার পরিবর্তে অন্য কেউ আসলে কি খুশি হতে? দেখ, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়, নয়তো নয়তো কি করবে? এখানে পিলারের জায়গায় তোকেই জ্যান্ত পুঁতে দেব। তোদের কি মনে হয় তোদের এই কথা আমি ভয় পেয়ে চলে যাব? যেতে তো তোকে হবেই, কেননা যদি তুই না যাস তাহলে আমরা তোর এখন এমন হাল করব যে তুই হাসপাতালে পড়ে থাকবি 4-5 মাসের মতো। আচ্ছা, তোদের বসের নামটা বল। বসের নাম দিয়ে তোর কি কাজ? ওনার সাথে কথা বলে তোদের একটা ব্যবস্থা করার ছিল। জাফর ইকবাল আমাদের বসের নাম। নেতা জাফর ইকবাল। ঠিক ধরেছিস। আচ্ছা, 2 মিনিট সময় দেওয়া যাবে? দেখ ভাই, তোর যতক্ষণ ইচ্ছে সময় নে, কিন্তু কাজের সময় এরকম ঘ্যান ঘ্যান করিস না তো। ফোন বের করে জাফর ইকবালকে কল দেয়। সে তো আকাশের নাম্বার দেখে অবাক হয়, তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে। স্যার, আপনি আমাকে কল দিলেন, কতটা সৌভাগ্য আমার। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তা তো একটু পরে জানা যাবে। আমি ব্যাপারটা ঠিক বুঝলাম না। তো লোকেরা আমার সাথে অনেক বেয়াদবি করেছে। কি বলেন স্যার? ঠিকই বলেছে। আপনি এখন কোথায় আছেন? কি কারণে ওরা এমন করেছে একটু বলবেন কি? এরপর জাফরকে সবটা বলতে থাকে। জাফর তো না চাইতেও আকাশের কথা শুনতে বাধ্য, সেজন্য কল কেটে দিয়ে ওর লোকদের কল দেয়। জি ভাই, বলেন। তোরা এখন যেখানে আছিস ওখানে থেকে সব কিছু নিয়ে কেটে পড়। কি হয়েছে ভাই, বলবেন তো? অনেক কিছু হয়েছে, পরে বলবো তোদের। তোদের এখন যা বলছি তাই কর। কিন্তু মালামাল কি করব? ওইগুলো সহ নিয়ে চল। আর একটা কথা, এই জমির দিকে আর আসবি না। আচ্ছা ভাই, তাই হবে। ওনার থেকে ফোনটা দে। এরপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন লোকটাকে দিলে ওরা ওখান থেকে সবটা নিয়ে ভাগতে থাকে। আকাশ গাড়িতে এসে বসে। ওরা রাজি তো? 1 ঘন্টা ভিতরে দেখবে পুরো জায়গাটা খালি হয়ে গেছে। নতুন বলছো তাহলে? সত্যি বলছি। দরকার পড়লে কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পারো। আচ্ছা, দেখি তাহলে। 20 মিনিট পরে দেখে সবাই এক এক করে চলে যাচ্ছে। সেজন্য ইরা ওর বাবাকে এখানে আসার জন্য বলে। উনি তো শুনেই খুশি হয়ে যায় আর এখানে আসতে থাকে। অনেকটা সময়ের পরে উনি আসে। এসে এই সব দেখে হুনারে বিশ্বাস হচ্ছে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার জমিটা আবার ফিরে পাবো। তোমাকে তো আগেই বলেছি, আকাশকে বললেও একটা সমাধান দিতে পারবে। দেখলে তো আমার কথা মিলে গেল। সত্যি বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। এবার আমি এই জমি বিক্রি করে ইরার বিয়ে দিয়ে বাকি টাকায় আমরা দুজনে নিজেদের জীবনটা পার করে দিতে পারবো। বিয়ের কথা শুনে ইরা আকাশের দিকে একটু তাকায়, দেখে আকাশ মিট মিট করে হাসছে। এতে ইরা লজ্জা পায়। আচ্ছা, আপনারা তাহলে আসুন, আমিও বাসায় যাব। সাবধানে যেও তুমি। কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। ঠিক আছে। যে যার মতো করে বাসায় চলে আসে। রফিক চৌধুরী তো অনেক খুশি হয়, সেজন্য উনি ইরা আর ওনার স্ত্রীকে নিয়ে বসে। আচ্ছা শোন, তোর বিয়ে এবার আমি তাড়াতাড়ি দিব। তুমি হঠাৎ আমার বিয়ের পিছনে বললে কেন? তুই বড় হচ্ছিস, তোর বিয়ে তো দিতেই হবে। তাছাড়া জমিটা তো এখন বিক্রি করতে পারবো। জমি বিক্রি করে যে টাকা পাবো সে টাকা দিয়ে তোর বিয়ে দিতে পারবো। সেজন্য আগে আমি জমি বিক্রি করার ব্যবস্থা করি। কিন্তু আব্বু, আমার একটা কথা আছে। কি কথা? তুমি যে ছেলেকে পছন্দ করবে তাকে আমি বিয়ে করব না। তাকে বিয়ে করতে সমস্যা কোথায়? আম্মু, আমি একজনকে পছন্দ করি। কে সে ছেলে? আব্বু, আমাদের জমিটা যে উদ্ধার করেছে, আমি ওকে ভালোবাসি। তোর কি মাথা ঠিক আছে? কেন আব্বু, ও কি দেখতে খারাপ? তাছাড়া আমি যে ওকে ভালোবাসি এই কথাটা আমি এখনো ওকে বলিনি। আর কখনো বলবিও না। কেন আব্বু? তুই কি জানিস ওই ছেলেটা একটা সময় বখাটে ছিল? জানি। তুই কি জানিস ওই দিনের বখাটে ছেলেটা এই আকাশই ছিল? কোন ছেলেটা? যেদিন তোমাদের একটা বখাটে ছেলের কথা বলেছিলাম, ওটাই ছিল এই ছেলে। তো কি হয়েছে? একটু সমস্যা করেছে বলে তুমি এই কথা বলবে? একটা বখাটে ছেলে কতটা খারাপ হতে পারে তা কি তুই জানিস? এরা কোথায় কোথায় নেশা করে, গায়ে হাত তোলে। মেয়ে মানুষ নিয়ে বলতেও লজ্জা হচ্ছে আমার।
বাবা, তুমি যেমনটা ভাবতেছো ও তেমনটা না। নয়তো একটা দিন হঠাৎ করে খেয়েছি বলে এরকম করেছে। যদি প্রতিদিন খেত তাহলে তো এরকমটা ওর হতো না। আমি এত কিছু জানি না। ওই ছেলের সাথে তোর কোনোভাবে আমি বিয়ে দিব না। দেখো আব্বু, বিয়ে যদি করতেই হয় আমি আকাশকে করব, কথাটা মনে রেখো। যে ছেলের পরিবারে কে কে আছে সেটাই তুই জানিস না। কোথায় থাকে, কি করে, কোনো কিছুই তো তুই জানিস না। ওর পরিবারে কেউ নেই, তাছাড়া আমি ওর বাসা চিনি। এমনি তো ওর জন্য তুমি জমি ফিরে পেয়েছো। জমি ফিরে পেয়েছি বলে কি ওর সাথে তোর বিয়ে দিব নাকি? দেখো আব্বু, তুমি যাই বলো না কেন, আমি আকাশকে বিয়ে করব। আচ্ছা, তোমরা এবার থামো। ইরা, তুই ওই ছেলেকে একবার বাসায় নিয়ে আয়, তারপর ওর সাথে কথা বলে দেখি আমরা। আমি যে ওকে ভালোবাসি, আগে এই কথাটা তো ওকে জানতে হবে। আচ্ছা, তাহলে আগে ওই ছেলের সাথে কথা বলে দেখ কি বলে, তারপর না হয় এই নিয়ে কথা বলা যাবে। তা ওর কোনো ছবি আছে কি? এই দেখো আম্মু, ওর ছবি। ছবি দেখে ইরার মায়ের পছন্দ হয়, কেননা আকাশকে এখন আর বখাটেদের মতন একটু মনে হচ্ছে না। আচ্ছা আম্মু, তোমার যদি পছন্দ হয়ে থাকে, সামনেই তো আমার জন্মদিন, ওই দিন আমি ওকে আমার মনের কথাটা বলে দেব। ঠিক আছে। এই কথায় ইরার বাবা তো একটু বেশি রাগ হয়। অন্যদিকে আকাশও রাস্তাটায় এসে কথা বলতে থাকে আবিরের সাথে। আসলাম তো আমাদের সাথে যে কোনো মুহূর্তে পল্টে নিতে পারে। তুই কি শিওর? হ্যাঁ শিওর আমি। সেই জন্য আসলামকে আর বন্দুক দেওয়া যাবে না। তাহলে কি করা যায় এখন? ওকে কি সরিয়ে দিব? সরিয়ে দিলে তো কোনো সমাধান আসবে না। তাহলে কি করব? আগে ওকে বোঝাবো, যদি বুঝতে চায় তাহলে তো ভালোই, নয়তো মেরে ফেলবো। কিন্তু আবার কিন্তু কি? ও কি নতুন করে কারোর সাথে হাত মিলেছে? আমি কি খোঁজ নিয়ে দেখব? সেটাই কর। আসলাম আমাদের একজন লোকের মধ্যে পড়ে, যদি ও এরকমটা করে তাহলে তো সমস্যা। আচ্ছা, আমি খবর নিয়ে দেখতেছি। এদিকে আবির খবর নিতে থাকে। অন্যদিকে বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? আমি ওই মেয়েকে বিয়ে করব। কোন মেয়ে? ইরাকে আমি বিয়ে করব। এই ইরা মেয়েটাকে? যে মেয়ের জন্য আমরা মার খেয়েছি। মার খেয়ে ওই মেয়েকেই তোর চাই? ওর সাথে তো আমি সংসার করার জন্য বিয়ে করব না। বুঝতে পেরেছি, কিন্তু ও কি রাজি হবে? ও যদি রাজি হতো তাহলে তো তোমাকে বলতাম না। তাহলে এখন আমি কি করব? তুমি শুধু ওর পরিবারের লোকের সাথে কথা বলবে, যত রকমের লোভ দেখানো যায় ওদের দেখাও, ওরা যেন ইরাকে ইচ্ছায় আমার হাতে তুলে দেয়। আচ্ছা, আমাকে ঠিকানা দে, আমি কথা বলে নিব। আমি কালকেই তোমাকে ঠিকানা পাঠিয়ে দেব। কিন্তু মেয়েটি কি রাজি হবে? তুমি কি বোকা নাকি? ও যদি রাজি থাকতো তাহলে কি তোমাকে বলতাম নাকি? আচ্ছা, যাচ্ছি তাহলে। পরের দিন পাভেল ঠিকানা নিয়ে ওর বাবাকে দেয়। সময় করে এমপি ইরার পরিবারে আসে। রফিক চৌধুরী তো এমপিকে দেখে বেশি অবাক হয়। আরে স্যার, আপনি এখানে? এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। জি বলুন। আপনি আমার পাশে এসেছেন, এটা তো আমার সৌভাগ্য। আমি এসেছি একটা প্রস্তাব রাখতে। জি বলুন। আমার ছেলের জন্য আপনার মেয়েকে আমি বউ হিসেবে চাচ্ছি। ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। আসলে আমার ছেলে পাভেলের জন্য আপনার মেয়ে ইরাকে আমার সন্তানের বউ হিসেবে চাচ্ছি। এটা তো খুশির কথা। তোমার কি মাথা ঠিক আছে? আমি ঠিকই আছি। ওনার মতো একজন এমপির বাসায় আমার মেয়ে বউ হয়ে যাবে, এটা তো আমার জন্য সৌভাগ্য। তুমি কি ভুলে গেছো ইরা যে অন্য কাউকে ভালোবাসে? সেটা কি তুমি ভুলে গেছো? ওর মতো বখাটে ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার চেয়ে এমপি ছেলের সাথে বিয়ে দেওয়া অনেক সম্মানের। তাছাড়া ওনার বাসায় যদি এরা বউ হয়ে যায় তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তুমি কি জানো না ইরা এতে অনেক কষ্ট পাবে? ও কি কষ্ট পাবে নাকি পাবে না তা জেনে এখন কোনো কাজ নেই। তুমি কি মানুষ নাকি অন্য কিছু? মেয়েকে এত বিপদের মধ্যে ফেলে দিবে? তুমি চুপ করো। আচ্ছা, আমি কি ধরে নিব? আমার দিক থেকে সবটা ঠিক আছে। আমি যে কোনোভাবেই ইরাকে বিয়ে রাজি করাবো। আমি তাহলে চলি এখন। ঠিক আছে, আবার আসবেন। অন্যদিকে ইরা তো ভার্সিটিতে, সাথে আকাশ আর পাভেল, ওরা দুজনেই সাথে ছিল, তবে আলাদা আলাদাভাবে। মানে ইরা আকাশ একসাথে আর পাভেল আলাদাভাবে। একটু পরে পাভেলের বাবা ওকে সবটা বলতে থাকে। তুমি সত্যি বলছো তো? সত্যি বলছি। মেয়েটির বাবা রাজি, কিন্তু মেয়ের মা রাজি না। ও, তুমি চিন্তা করো না, ওর বাবা যদি রাজি থাকে
বাকিরা তো কোনো কিছুই করতে পারবে না। আচ্ছা তোরা সাবধানে থাকিস। কিছুক্ষণ পরে পাবেল আসে ইরার কাছে। পাবেলকে দেখে ইরা তো বরাবরই রেগে যায়। তুমি এখানে কেন? ওই দিন মার খেয়েও তোর কি আক্কেল হয়নি? একে মনে হচ্ছে আবার মারতে হবে। সেটা তো হচ্ছে না। কেন, কি হচ্ছে না? কেন না, তুমি আমার হবু বউ হও। হবু বউ মানে? মানে তোমার সাথে আমার বিয়ে হবে। বিয়ে হবে মানে? মানে তোমার সাথে আমার বিয়ে হবে অনেক তাড়াতাড়ি, এটাই বলার ছিল। মুখ সামলে কথা বল পাবেল। কয়েকটা দিন পরে ওই মুখেই আমি কিস করব। ছি, কতটা বাজে। কথাটা বলে আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশ ইরার মাথায় হাত দিয়ে, ইরা তুমি একটু চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে তোমার বিয়ে এর মতো একটা খারাপ ছেলের সাথে হতে দেব না। আমি যে ওকে বিয়ে করতে চাই না সেটা তো আমি জানি, কিন্তু তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন কেন? যদি তোমার কোনো ছেলেকে পছন্দ হয়ে থাকে তাহলে আমি ওর হাতে তোমাকে ধরে দেব। আমাকে চাও মানে? আমি যে তোমাকে অনেক ভালোবাসি আকাশ, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমার যে তোমাকেই লাগবে। ইরার কথায় আকাশ অবাক হয়। যদিও আকাশ ইরাকে পছন্দ করে, কিন্তু ইরা কি ভাববে সে ভেবে এতগুলো দিন ধরে বলতে চায়নি। এবার ইরা যে মুখ ফুটে বলে দিয়েছে, সেজন্য আকাশ আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আমি তোমাকে ভালোবাসি ইরা, অনেক আগে থেকে, কিন্তু তুমি কি ভাববে সে ভেবে আর বলা হয়নি। ওই তোর সাহস তো কম না, তুই আমার হবু বউকে জড়িয়ে ধরেছিস, তাও আমার সামনে। বেশি কথা বললে ওকে তোর সামনে এখনই বিয়ে করে নেব। আমি কি তাহলে আঙুল চুষবো? পাশে আইসক্রিম রাখা আছে, সেটা না হয় ততক্ষণ চুষে নে। তুই কিন্তু কাজটা মোটেও ভালো করলি না, আমি এর প্রতিশোধ নিবই। আমি থাকতে তুই কেন কিছু করতে পারবি না? ইরা একবার বাড়িতে ফিরে যাক, তারপর ও আর বাসা থেকে বের হতে পারবে না। যদি আমি ওকে বাসায় না যেতে দেই? কতক্ষণ তুই আটকে রাখবি নিজেকে? একটা সময় তোকে আসতেই হবে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, সবটা তো আমিই ভেবে নিব। এইদিকে ইরা তো ভয়ে আছে, অন্যদিকে আকাশ এখনো ইরাকে জড়িয়ে ধরে আছে। ভয় পেও না, আমি তোমার পাশে আছি। আমি বাসায় ফিরলে তো? আগে তোমার মাকে কল দিয়ে ব্যাপারটা তুমি শিওর হয়ে নাও। এটা অবশ্য ভালো কথা বলেছো। আচ্ছা, আমি কল দিয়ে জিজ্ঞাসা করিনি? কল দিয়ে কথা বলতে থাকে। কথা শেষ হয়ে জানতে পারে আসলে পাবেলের বাবা এসেছিল এখানে, সাথে সবটা বলে দেয় ইরার মা। আম্মু, পাবেল তো বলল আমি যদি বাসায় ফিরি তাহলে আমাকে বাবা আটকে রাখবে বাসার মধ্যে। এখন আমি কি করব বলো? তুই কি আকাশকে তোর মনের কথাটা বলেছিস? হ্যাঁ আম্মু, একটু আগে বলেছি। কি বলেছে ও? ও আমাকে ভালোবাসে। আমি বলি কি তুই আকাশকে বিয়েটা করে নে। কিন্তু তোমরা? তোর বাবা তোকে সত্যি আটকে রাখবে, জোর করে হলেও তোকে বিয়ে দিয়ে দিবে। তাহলে কি আমি আকাশকে এক্ষুনি বিয়ে করে নেব? আমি তো তাই চাই। আচ্ছা, আমি আকাশের সাথে কথা বলে দেখি ও কি চায়। ঠিক আছে, কি বলে দেখ। আচ্ছা, দেখতেছি। আকাশ, তুমি কি আমাকে এই মুহূর্তে বিয়ে করতে পারবে? আমার কোনো আপত্তি নেই তোমাকে বিয়ে করতে। এখন তাহলে চলো কাজে অফিসে। আচ্ছা চলো তাহলে, আমি রূপাকেও আসতে বলি সাক্ষী দেওয়ার জন্য। আমি আমার বন্ধুদের বলি আসার জন্য। আচ্ছা চলো তাহলে। ওরা বেরিয়ে পড়ে, তার সাথে রূপা আর আবির ওরাও বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে পথের মধ্যে পাবেল ওর লোকজনকে নিয়ে দাঁড়িয়ে আছে। আরে চিন্তা করো না, আমি তো আছি। এতগুলো লোক সামনে? চিন্তা করো না, আমি তো আছি। কিন্তু তুমি তো এতগুলো লোকের সাথে পেরে উঠবে না। আমি একা নই, আবিরও আসছে। আবির কে? ও আমার বন্ধু। তা এখন কি করবে? তুমি গাড়িতে বসো, আমি আবির দুজনও দেখে নেছি। তবে তুমি কিন্তু ভুলও বের হবে না গাড়ি থেকে। ঠিক আছে, আমি ভিতরেই থাকবো, তুমি কিন্তু সাবধানে থাকবে। যাচ্ছি আমি তাহলে। আবির আকাশ দুজনে পাবেলের সামনে আসে। আসার পরে শুরু হয় মারামারি। মারামারির একটা পর্যায়ে পাবেল মোটামুটি কিছুটা মার খায়, এতে ওর লোকেরা পালিয়ে যেতে থাকে। হাই, এই শালাকে নিয়েছে এখান থেকে। জি, নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি কর, নতুন মারাও যেতে পারে। লোকগুলো পাবেলকে নিয়ে চলে যায়। এইদিকে আকাশ গাড়িতে বসে। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, এখন চলো তাহলে কাজে অফিসে। চলো তাহলে। 10 মিনিট পরে ওরা কাজী অফিসে চলে আসে। এসে ওরা বিয়ে করে নেয়। বিয়ে হওয়ার পরে
তুমি কি এখন তোমার বাসায় ফিরবে, নাকি আমার সাথে আমার বাসায় যাবে? আম্মুর সাথে একবার কথা বলে নিই তাহলে। অবশ্যই বলবে। ওনার সাপোর্ট না ফেলে তো এত কিছু করার সুযোগ হতো না। ইরা ওর মাকে বিয়ের কথা বলতে থাকে, সাথে ইরার মা ওকে কিছু কথাও বলে। তোর বাবা অনেক রেগে আছে, তুই যদি বাসায় ফিরিস তোর শরীরেও হাত দিতে পারে, তোকে রুমে আটকে রাখতে পারে। আমি কি তাহলে আকাশের বাসায় চলে যাব? সেটাই কর, আমি না হয় মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ঠিক আছে আম্মু, তবে আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা কেন চাইছিস বল? এই যে এরকম পরিস্থিতি নিয়ে আমাকে বিয়ে করতে হয়েছে ভেবে। আমি তোর ভালোর জন্য যা যা করার করব, কিন্তু একটা কথা, এমপি আর তোর বাবা কিন্তু বসে থাকবে না, তোর উপরে হামলা করবে, তোকে কিন্তু নিয়ে আসতে চাইবে। চিন্তা করো না, আমি আকাশের সাথে থাকবো। আমি পরে একটা সময় তোমাকে ঠিকানা দিয়ে দিব, তুমি এসে আমাকে দেখে যেও। চিন্তা করিস না, আমার মেয়েকে আমি অবশ্যই দেখার জন্য আসব। আমার তো দেখতেই হবে আমার মেয়ে কতটা সুখে আছে। আমাদের জন্য দোয়া করিও আম্মু। তোর জন্য অবশ্যই আমি দোয়া করব, ভালো থাকিস তোরা। এরপর কল কেটে দেওয়ার পরে আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আরে আজকের এই খুশির দিনে তোমাকে এত কান্না করতে হবে না। আমি যতদিন আছি ততদিন তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। এখন চলো, তোমাকে আমার ছোট বাসায় নিয়ে যাই। চলো যাই আমরা। ওরা দুজনে বাসায় আসার আগে ইরাকে নিয়ে শপিং মলে আসে। ওর কিছু ড্রেস আর শাড়ি নিতে থাকে, তারপর ওরা বাসায় আসে। তুমি তাহলে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমি ততক্ষণ রুমটা সাজানোর ব্যবস্থা করতেছি। ফুল দিয়ে সাজাবে কিন্তু, এটা কিন্তু আমার প্রথম বাসর ঘর বলে কথা। আমার কি 2-3টা বাসর হয়েছে নাকি? আচ্ছা তুমি তাহলে রুম সাজানোর ব্যবস্থা করো, আমি অন্য রুমে সাজতে যাই। আচ্ছা আসো তাহলে। ইরা একটা রুমে সাজতে থাকে, অন্যদিকে পুরো রুমটা লোক এনে ফুল দিয়ে সাজানো শেষ। তারপর ওরা চলে যায়। তখন রাত 9টা বাজে। আমি তো রেডি। আগে আমরা খেয়ে নেই, সারাদিন ধকল গেল। ঠিক আছে চলো। এরা খেতে থাকে। অন্যদিকে রফিক চৌধুরী তো অনেক রেগে আছে ইরার মায়ের উপরে। তোমার মেয়ে আমার সর্বনাশ করে ছেড়ে দিল। মেয়ের মতের বিরুদ্ধে এই রকম কাজ করলে ও তো মেনেও নিবে না। তাছাড়া এমপির ছেলের সম্পর্কে ঠিকমতো তো খোঁজ খবরও নিলে না। ওই এমপির ছেলে, ওর সম্পর্কে খোঁজ খবর আর কি নিব? তারপরেও নেওয়াটা উচিত ছিল। এমপির ছেলে বলে ও যে ভালো ছেলে এটা তো কোনো কথা হতে পারে না। ও এমপির ছেলে, ওর সম্পর্কে খোঁজ খবর আর কি নিব? আমি এত কিছু জানি না। তোমার মেয়ে যেন এই বাসায় না আসে। ওই বখাটে ছেলের জন্য আমাদের এত বড় সর্বনাশ করে ছেড়ে দিল। আমি আমার এমপিকে কি জবাব দিব? এখানে তোমার কি দোষ? তোমার মেয়েই তো বিয়ে করতে চায় না বলেছিল, সবটা তো তুমি জানোই। এমপির ছেলের বউ হওয়া কি কম সম্মানের কথা? আমি তোমাকে বলে দিচ্ছি, এরা যেন এই বাসায় আর কখনো না ফেরে। তুমিও ওর সাথে কোনো যোগাযোগ করবে না। ও নিজের কপাল নিজে নষ্ট করেছে। নষ্ট করেছে নাকি ভালো করেছে সেটা তো জানি না, তবে ও সুখে থাকলেই আমার সুখ। এতে ঝগড়া আরও কিছুক্ষণ চলতে থাকে। অন্যদিকে ইরা বসে আছে। আকাশও রেডি হয়ে রুমে আসে। তারপর ইরা নেমে সালাম করে। বেঁচে থাকো মা, থুকো বউ, বেঁচে থাকো। ভাগ্য ভালো, সময় মতো ঠিক করতে পেরেছিস, নয়তো আমি। আসলে প্রথম বছর করছি তো সেজন্য তো একটু নার্ভাস লাগছে। এরপরও কি বাসর করার ইচ্ছে আছে? অনেক ইচ্ছে আছে, তাও তোমারই সাথে। ইরা কথাটা শুনে হেসে দেয়। তারপর আকাশের হাত ধরে। কথা দাও আমাকে কখনো ছেড়ে দিবে না। কথা দিলাম, তোমাকে ছাড়ার তো দূরের কথা, কখনো তোমার চোখে পানিও আসতে দেব না। সত্যি বলছো তো? সত্যি বলছি। তবে তুমিও কখনো না বুঝে আমাকে ভুল বুঝে নিও না। ঠিক আছে। একদিকে ইরা আকাশ বাসর করতে থাকে, অন্যদিকে এমপি ওর ছেলেকে নিয়ে এখনো হসপিটালে আছে। আমার ছেলে এখন কেমন আছে? এখনও মোটামুটি ভালো হয়ে ওঠেনি, অনেক মার খেয়েছে, তার সাথে শরীরে বিভিন্ন হাড় ভেঙে গেছে। কি বলেন? মাত্র একজনের মার খেয়ে ওর এই অবস্থা হয়েছে? জি স্যার, আমরা মোটামুটি সবটা করে দিয়েছি, এখন আল্লাহর হাতে সব কিছু। তবে একটা কথা। কি কথা বলুন? আপনার ছেলে কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না,
ওকে সবসময় হুইল চেয়ারে বসে কাটাতে হবে। কথাটা শুনে এমপি তো রাগেই ফেটে যাচ্ছে। ডক্টর কলার চেপে ধরে। কিসের ডক্টর হয়েছিস তুই? আমার ছেলেকে ঠিক করতে পারিস না? তোর এই হসপিটাল আমি বন্ধ করে দিব। এখানে আমাদের কি দোষ বলুন? তুই কেন আমার ছেলেকে ঠিক করতে পারছিস না? আমার উপরে রাগ দেখিয়েন না। যে আপনার ছেলেকে মেরেছে তাকে ধরেন। ওই ছেলেকে তো আমি মারবই, কিন্তু কিভাবে ওকে মারবো তা ওই ছেলে নিজেও জানতে পারবে না। ওর আমি এমন হাল করব যা দেখে ও নিজেই নিজের প্রাণ ভিক্ষা চাইবে। স্যার, তাহলে কি ওই ছেলেকে খোঁজার ব্যবস্থা শুরু করে দেব? ওই ছেলেকে আমি জীবিত অথবা মৃত যে কোনো ভাবেই চাই। বস, তাহলে একটা কাজ করুন। কি কাজ বল? পুলিশকেও লাগিয়ে দিন, দুটো বাহিনী মিলে খুঁজে নিলে তাড়াতাড়ি খুঁজে পাবো। এটা তো ঠিক কথা বলেছিস। একটা কাজ কর, পুলিশকে খবর দিয়ে এখানে আসতে বল। খবর দেওয়ার 20 মিনিট পরে পুলিশ হসপিটালে আসে। এসেই, জি স্যার বলুন। আমার ছেলের এরকম অবস্থা যে করেছে, আমি ওই ছেলেকে চাই। আপনার ছেলের বন্ধু হৃদয়, ওর সাথে কথা বললে অনেক তথ্য জানতে পারবো। ও ভিতরেই আছে। পুলিশ ভেতরে এসে কথা বলতে থাকে। হৃদয় ওনাদের সবটা বলতে থাকে। সবটা শুনে যা বোঝার বুঝে নিতে থাকে। আচরণ ওই ছেলের ঠিকানা কি জানো? ঠিকানা তো জানি না, তবে ভার্সিটিতে ইরা ছাড়া আর কেউ ঠিকানা জানে না, কিন্তু ও তো কখনোই ঠিকানা বলতে চাইবে না। তা ওর মা কি জানে? সেটা তো আমি জানি না। পুলিশ এমপির কাছে এসে ওনাকে সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, আমি তাহলে ওদের সাথে কথা বলে দেখি ঠিকানা নিতে পারি কিনা। একটু পরে পুলিশের কাজ করতে থাকে। কাজ করার সময়ে ওরা কোনো তথ্যই পায়নি। অন্যদিকে সকাল হয়েছে। পুলিশ তো রাস্তাঘাটে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু ওনারা তো জানে না আকাশ যে বাসর রুমে। সকাল পেরোই ওরা দুজনে ফ্রেশ হয়ে নেয়, নিচে নেমে নাস্তা করতে থাকে। তখনই, আমাকে একটু বের হতে হবে। তুমি এখন কোথাও যাবে না। কেন, কিছু কি হয়েছে? এমপির লোকেরা তোমাকে খুঁজতেছে, আবার পুলিশও। মায়ের ফোন এসেছিল, মা সবটা বলেছে। পুলিশ বাসায় এসে মাকে অনেক জেরাও করেছে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, এই জন্যই বলেছি তোমাকে বাইরে না যেতে। কিন্তু কতক্ষণ আর বাসার মধ্যে পড়ে থাকবো? নতুন বিয়ে করেছো, কোথায় বউকে একটু সময় দেবে তা না করে উনি এখন বাইরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, কিন্তু বাজার কে করবে? নিচে ওই মেয়েটির স্বামীকে বলো। আচ্ছা, যাচ্ছে। যাচ্ছি। নিচে এসে মেয়েটার স্বামীকে বাজারে পাঠিয়ে দেয়। এরপর উপরে এসে ইরার সাথে খুনসুটিতে ব্যস্ত। এভাবে 2 দিন পার হয়েছে। আকাশের কোনো খোঁজ না পেয়ে এমপি তো অনেক রেগে আছে, ওর লোকদের উপরে, সাথে পুলিশের উপরেও। 2 দিন ধরে একটা ছেলের খোঁজ পাচ্ছিস না তোরা? কি করবো বস, রাস্তায় তন্ন তন্ন করে খোঁজেও কোনো কিচ্ছু পাইনি। আমার তো মনে হয় ছেলেটা পালিয়ে গেছে অন্য কোনো জেলায়। আমারও এখন তাই মনে হচ্ছে। তোদের কাছে শুধু মনে হতে থাকে। এই দিকে আমার ছেলে যখন হসপিটাল থেকে ফিরবে তখন ওকে আমি কি জবাব দিব? কিন্তু উনি তো হাঁটতে পারবে না। ওই আমি তোদের 2 দিন সময় দিলাম, ওই ছেলের খোঁজ যে করেই হোক আমার চাই, বুঝতে পারলি? জি বস। 3 দিন পর, এই শোনো না গো। শুনতেছি, বলো। আমি মাকে আসতে বলবো কি? তোমার মা যদি আসে আর ওনাকে যদি কেউ ফলো করে এখানে অব্দি চলে আসে? কিন্তু মাকে যে দেখতে অনেক ইচ্ছে করতেছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার মাকে বলো এই শপিং মল আসার জন্য, বাকিটা আমি দেখে নেব। তুমি আবার কি দেখবে? তোমাকে যা বলেছে তা আগে করো। আচ্ছা, তাই বলবো। এবার ইরা ওর মাকে কল দিয়ে শপিং মলে যেতে বলে। এরপর আকাশ ওর একটা লোক দিয়ে ইরার মাকে কৌশলে শপিং মলের উল্টো দিক দিয়ে একটা গাড়িতে উঠায়। তারপর ওনাকে নিয়ে চলে আসে আকাশের বাসায়। ইরা তো ওর মাকে দেখতে পেয়ে খুশিতে কাঁদতে থাকে। আম্মু, তুমি ঠিক আছো তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমার কোনো অসুবিধা হয়নি। তা ইরা, এত বড় বাড়িটা কার? এই বাড়িটা আকাশে। ওর এত বড় বাড়ি আছে, তাহলে তোর আব্বু কেন বললো ও রাস্তাঘাটে থাকে? আব্বু তো এখন অনেক কিছুই বলবে, সে যাক গিয়ে। তুমি আসো, তোমার সাথে অনেক কথা বলার আছে। তা জামাই কোথায়? ও একটু বাইরে গেছে, কিছুক্ষণ পর চলে আসবে। তুমি আসো আমার সাথে। এদিকে ইরা ওর মায়ের সাথে গল্প করতে থাকে।
অন্যদিকে আকাশ ওর আস্তানায় বসে আছে। ওর সামনে আছে আবির, আর এরপরেই আছে প্রায় 100 জনের মতন মাফিয়া লোক। হঠাৎ করে রেখেছিস কেন? আসলামকে মেরে ফেলতে হবে। তুই কি সিরিয়াস হয়ে বলছিস? সিরিয়াস আমি। ওকে মারার ব্যবস্থা কর তাহলে। কিন্তু এই আসলাম এখন কোথায় আছে সেসব কিছুই তো জানি না। খবর নিয়ে দেখ কোথায় আছে ও, তারপর ওকে শেষ করে দে। তারপর তো আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আর একটা ঝামেলা আছে, যেটা পরে বলবো তোদের। আচ্ছা, আমি আসলামের খোঁজ নেওয়ার জন্য ওদের বলে দিচ্ছি। ঠিক আছে, তাই কর তাহলে। আমি তাহলে এখন যাচ্ছি, তুই এই দিকটা সামনে রাখিস। তবে একটা কথা। কি কথা? পুলিশ আর এমপির লোকেরা আমাকে খুঁজছে। পুলিশ কেন খুঁজবে তোকে? এমপির ছেলেকে যে মেরেছে সেজন্য। কি বলিস? ওটা এমপির ছেলে ছিল? তুই কি জানতি না? না রে, আমি তো জানতাম না। তাছাড়া এখন তো তোকে সাবধানে থাকতে হবে। আমি আমার বাসায় আছি, সেজন্য ওদিকে পুলিশ এসে চেক করার মতো সময় পাবে না। আচ্ছা, তাহলে সাবধানে যা বাসায়। তোরা সাবধানে থাকিস। আসলাম যতই প্রাণ ভিক্ষা চেয়ে থাকুক না কেন, ওকে কোনোভাবেই প্রাণ ভিক্ষা দেওয়া যাবে না। ঠিক আছে। এই বলে চলে আসে বাসায়। ওখানে ইরার মাকে সালাম দিতে থাকে। উনি তো আকাশের এত বড় বাড়ি আর ইরা যে সুখী আছে এটা দেখে উনিও খুশি হয়। আকাশ, তোমরা একটু সাবধানে থেকো। আপনি এই নিয়ে কোনো চিন্তা করবেন না, আমাদের কোনো কিছু হবে না। এমপি তো তোমাদের খুঁজতেছে পুরো শহরে। আপনি কোনো ভয় পাবেন না, আমার কিছু হবে না। আচ্ছা, তোমরা বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এটা হয় না আম্মু। কেন হয় না বলো তো? দেখুন মা, আপনি এই বাসার মেহমান, তাছাড়া এরা আপনার নিজের মেয়ে। মেয়ের শ্বশুর বাড়িতে এসে আপনাকে এগুলো করতে হবে না। আম্মু তুমি বসো, আমি তোমাদের দুজনকে একসাথে খেতে দেব, সাথে আমিও খেতে বসবো। আচ্ছা ঠিক আছে। তোমরা দুজন বসো, আমি খাবার নিয়ে আসতেছি। কিচেন রুমে এসে খাবার নিয়ে আসে। ইরার মা তো এত সব খাবার দেখে অবাক হয়। এত কিছু কে করেছে রান্না? আমি আর এই বাসায় দুজন লোক থাকে যারা বাড়ি দেখাশোনা করে। আমি আর ও মিলে রান্না করেছি। বাহ, আমার মেয়েটা তাহলে সংসারী হয়ে উঠেছে। তার বলতে, এখন চলো সবাই একসাথে খাবো। ম্যাডাম, আপনারা খেয়ে নিন, আমরা দুজন পরে খাবো। পরে খেতে হবে না, তোরা দুজন এখন খাবি আমার সাথে। তাছাড়া আমি তোকে নিজের বোনের মতো করেই ভাবি, সেটা তুই জানিস। তোকে তো আমি বলেছি বাসায় কাজ করতে হবে না, কিন্তু তোরা নিজেরাই কাজ ছাড়া থাকবে না। কি করব ভাইয়া, আপনি দয়ায় বেঁচে আছি। আপনি না থাকলে কি যে হতো আমাদের। তাছাড়া শুয়ে বসে খেতেও তো খারাপ লাগবে। তাছাড়া আপনি তো আমাদের কোনো কিছুতে কমতি রাখেননি। আচ্ছা, পুরোনো কথা বাদ দিয়ে সবাই একসাথে খেতে বসে। এরপর ওনারা খেতে বসে। খাওয়া শেষ করে মেয়েটা আর ইরা প্লেট গুছাতে চলে যায়। অন্যদিকে ইরার মায়ের সাথে আকাশ কথা বলতে থাকে। আচ্ছা, তুমি যদি ওই দিন বিয়ার না খেয়ে ইরার বাবার সাথে খারাপ ব্যবহার না করতে, তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আসলে প্রথমবার খেয়েছিলাম তো, সেজন্য এরকম নেশা হয়ে গিয়েছিল। তাছাড়া এখন যা হয়েছে ভালোই হয়েছে। কয়েকটা দিন ওনার রাগ থাকবে, এরপর ঠিক হয়ে যাবে। কিন্তু সে তো এমপির সাথে হাত মিলিয়ে ইরাকে যে করেই হোক নিয়ে যাবে। এরার তো বিয়ে হয়ে গেছে, তাহলে কেন নিয়ে যাবে? সেটা আমিও জানি না। তাছাড়া এমপির ছেলের অবস্থা তো খারাপ, ও তো চাইলেও আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। কিন্তু এত কিছু জানার পরেও কেন যে উনি এরকমটা করতেছে সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনার হাজব্যান্ড এমপির সাথে আগে কখনো দেখা হয়েছে, বা বন্ধু বা কাজ করেছে? আগে পরিচয় আছে কি না জানি না, তবে ওনার অফিসেই কাজ করে। ব্যাপারটা এখন ক্লিয়ার। কি ক্লিয়ার? তাহলে হয়তো ওনাকে কিছু কারণে ভয় দেখে এগুলো করিয়ে এনেছে। কিন্তু উনি তো সেগুলো স্বীকারও করছে না। সহজে স্বীকার করবে না। একটা কাজ করুন, ওনার থেকে যে কোনোভাবেই হোক কথাটা বের করার চেষ্টা করুন। আচ্ছা, আমি চেষ্টা করব। এদিকে সন্ধে হয়ে আসে, এবার ওনাকে ফিরতে হবে, সেজন্য উনি চলে যায়। আকাশ ওর গাড়ি করে ওনাকে পৌঁছে দেয়। এইদিকে আজকে ইরা তো অনেক খুশি। সত্যি আমি অনেক খুশি। আম্মু অন্তত এটা দেখতে পেরেছে যে আমি কতটা সুখী আছি। এই কথাটার জন্য আবার কাঁদতে হয় নাকি? সব কান্না তো দুঃখের হয় না,
কিছু কান্না সুখেরও হয়। এবার আব্বু যদি দেখতো তাহলেই হতো। চিন্তা করো না, দেখবি উনি আমাদের মেনে নেবে। সত্যি বলছো তো? হুম, সত্যি বলছি। এদিকে আবির লোক নিয়ে আসলামের ঠিকানায় আসে। এ কি, আপনি এখানে কেন? এসেছি কিছু কথা বলতে। জি বলুন, কি কথা? আমাদের বিরুদ্ধে এসে কাজ করার কারণ কি ছিল? আমি বলতে বাধ্য নই। অস্ত্র অনেক বেশি হয়ে গেছে, তাই না? অনেক বেশি হয়ে গেছে। এই জন্য এরকম কথা বের হচ্ছে। তা এখানে আসার কারণ কি জানতে পারি? হঠাৎ এরকম করার কারণটা জিজ্ঞেস করতে এসেছে। তেমন কোনো কারণ নেই, আমি যে কথাটা বলতে চেয়েছি। কি কথা বল? আপনি তো আমাদের সাথে কাজ করবেন না, তেমনি আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টাও করবেন না। আচ্ছা, করব না। তা তোমার বাকি লোকগুলো কোথায়? ডেলিভারি দিতে গেছে। বাহ, ভালোই তো। আমার থেকে মাল নিয়ে সেই মাল আবার অন্যদের কাছে বিক্রি করো। বাহ, ভালো। বিক্রি করব বলেই তো এতদিন ধরে কিনে এসেছি। আকাশ ভাই তোকে নিয়ে যেতে বলেছেন। এই আকাশকে? আমার বস। আমি তো জানতাম তুমি সবার বস, এখন তোমার ওপরও আবার বস আছে। আছে। তা আমাকে কোনোদিন বলেছ? হয়তো তোকে মেরে ফেলবে সেই জন্য। কি বলতে চাইছিস তুই? আমার আস্তানা এসে আমার সাথে ফাজলামো? বেশি উত্তেজিত হলে হার্টের জন্য মোটেও ভালো হবে না। ওই তোরা একে উঠিয়ে নিয়ে চল। আবিরের লোকেরা আসলামকে ধরতে যাবে। আসলাম পিস্তল করে গুলি করতে যাবে, আবির এর আগেই গুলি করে দেয়। ওখানেই আসলাম মারা যায়। এবার চল তোরা, ওকে সুন্দর করে সোফায় বসিয়ে দেয়, যেন দেখতে ভালো লাগে। ওরা সোফায় বসিয়ে দিয়ে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পরে ওরা আকাশকে কল দিয়ে বলে দেয়, এবার শুধু একজনের পালা, ওকে মেরে ফেলে সব খেলা শেষ হবে। কিন্তু এমপিকে মারা কি ঠিক হবে? হবে। আচ্ছা, তাহলে প্ল্যান করতে থাকে। এরা তো প্ল্যান করতে থাকে। অন্যদিকে এমপি বসে আছে রফিক চৌধুরী আর হৃদয়ের কাছে। আঙ্কেল, এখন কি করবেন? ওনার মেয়েকে খুঁজেও তো কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। পাবেল তো কখনো উঠেও দাঁড়াতে পারবে না। তাহলে মেয়েটার সাথে ইরার বিয়েও তো দিতে পারবেন না। আমি ওই মেয়েকে মেরে ফেলবো। এমপির মুখে এরকম কথা শুনে রফিক চৌধুরী তো অবাক হয়। এটা তো কথা ছিল না। তার মেয়ের জন্য আমার ছেলের এরকম অবস্থা হয়েছে, আমি কি তোর মেয়েকে ছেড়ে দিব ভাবছিস? আপনার কথা মতো কাজ করতে গিয়ে নিজের মেয়ের কাছে অনেক খারাপ হয়েছে, আমি পরিবারের কাছেও। সবে তো পরিবারের কাছে খারাপ হয়েছিস, বেশি পাকনামা করলে তোকে পুরো দেশের মানুষের সামনে খারাপ বানিয়ে দিব। প্লিজ এমনটা করবেন না আমার সাথে। আমি কি এমন ক্ষতি করেছি আপনার? আমার ছেলের এই অবস্থার জন্য তো তোর মেয়েই দায়ী। আমি তো তোর মেয়েকে ছাড়বো না, কথাটা মনে রাখিস। এরপর রফিক চৌধুরী ওখান থেকে নিজের বাসায় চলে আসে। ওখানে ওনার স্ত্রী ওনার এরকম অবস্থা দেখে, কি হয়েছে তোমার? আমি যে তোমাদের উপর অনেক অন্যায় করে ফেলেছি। কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? এমপি তো বলতেছে উনি ইরাকে মেরে ফেলবে। কি বলছো তুমি? ঠিকই বলছি। মেয়েটি কোথায় আছে বুঝতেছি না, ওকে যে বাঁচানো অনেক দরকার। আচ্ছা দাঁড়াও, আমি ওকে কল দিচ্ছি। এরপর ইরার মা কল দেয়। কল দেবার একটু পরে, হ্যাঁ আম্মু বলো। ইরা, তোর আব্বু কথা বলবে তোর সাথে। আমার সাথে কি কথা বলবে? তুই কথা বল। এই বলেই ইরার সাথে কথা বলতে থাকে। পাশে আকাশও ছিল। কিছুক্ষণ পরে আকাশ ফোনের উপাস থেকে বলে, দেখুন আব্বু, আপনি ভয় না পেয়ে আসল ঘটনাটা কি তা বলুন। 3 মাস আগে আমার একটা সাইনের কারণে 1 কোটি টাকার গরমিল হয় অফিসে। আমি একটা শূন্য বেশি দেওয়ার কারণে এরকমটা হয়েছে। পরে এমপি আমাকে ওনার কেবিনে নিয়ে যায়। তারপর আমাকে এই বিষয়ে বলে উনি আমাকে পুলিশে দিবে, এইসব কিছু বলতেছে। তারপর কি হলো? আমি অনেক আগতে মেনে করে ক্ষমা চেয়ে ব্যাপারটা ওখানে শেষ করি। কিন্তু ওনার ছেলের সাথে বিয়ে দিতে কেন রাজি হলেন? যদি আমি ইরার বিয়ে ওনার ছেলের সাথে না দিই তাহলে আমাকে জেলে দিবে। এই বয়সে যদি জেলে যেতে হয় আমাকে, তাহলে পরিবারকে কে দেখবে বলো? বুঝতে পেরেছে, কিন্তু বাবেলকে যেভাবে মেরেছে ও তো কখনো দাঁড়াতে পারবে না। কিন্তু উনি এখন ইরাকে মেরে ফেলতে চায়। আমার মেয়েটাকে বাঁচাও আকাশ। চিন্তা করবেন না, এরার কোনো ক্ষতি আমি হতে দেব না।
এমপি বলেছে যদি ইরাকে না পায় তাহলে আমাদের মেরে ফেলবে। একটা কাজ করুন, আপনারা নিজেদের পোশাক গুছিয়ে নিন। 1 ঘন্টার মধ্যে একটা গাড়ি আসবে, এসে আমার নাম বলবে, তারপর গাড়িতে ওঠা যাবে না। আচ্ছা তাই করব। কল কেটে দিয়ে ওনারা ব্যাগ গুছাতে থাকে। তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। অবাক হওয়ার কি আছে? এত কিছু পরও তুমি বাবাকে সাহায্য করতেছো। ওনারা তোমার যেমন বাবা মা তেমনি এখন আমারও বাবা মা। ওনাদের খেয়াল তো রাখতেই হবে। ওনারা তো 1 ঘন্টার ভিতরে চলে আসবে। তুমি বরং ওনাদের জন্য রান্না করো, আমি লোক পাঠাচ্ছি ওনাদের আনার জন্য। ঠিক আছে। অন্যদিকে এইদিকে লোক পাঠিয়ে দেয়। এরপর ইরার বাবা মা গাড়িতে উঠে বসে ওনাদের নিয়ে চলে আসে আকাশের বাসায়। এত বড় বাড়ি? এইটা আকাশের বাড়ি, ভিতরটা আরো অনেক সুন্দর। তুমি কি আগেও এসেছিলে? হ্যাঁ এসেছিলাম। কিন্তু এখন ওই এমপির হাত থেকে ইরাকে বাঁচাবো কি করে? এরা এখন আমার স্ত্রী, ওকে যে কোনো বিপদ থেকে বাঁচানো আমার এখন কর্তব্য। সেজন্য আপনারা এ নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি ইরাকে যে কোনো বিপদ থেকে বাঁচাবো। আপনারা একটু রেস্ট নিয়ে খাবার খেয়ে নিন। কিছুক্ষণ পরে ওনারা রুমে এসে রেস্ট নিয়ে খাবার খেয়ে নেয়। তারপর বাবা মা মেয়ে আর আকাশ গল্প করতে থাকে। এইদিকে স্যার ওদের লোকেশন পেয়েছি, কিন্তু এরা তো কেউ বাসায় নেই। তাহলে কোথায় গিয়েছে খোঁজ নাও। আপনার কাছে রফিক চৌধুরীর নাম্বার আছে কি? সেটা তো আছে, কিন্তু নাম্বার দিয়ে কি করবে? তাহলে ওনার নাম্বার ট্র্যাক করেন, ওনার লোকেশন জানতে পারবো। আমি এখনই পাঠাচ্ছি। নাম্বার দিলে পুলিশ নাম্বার ট্র্যাকিং করে লোকেশন জানাতে পারে। তারপর এমপিকে সবটা বলতে থাকে। উনি সবটা শুনে ওদের ওই বাসাতেই মেরে ফেলবো আমি, সেজন্য তোমরাও সাথে থাকবে, সাথে আমার লোকেরাও। তাহলে আমরা কখন যাব? আজ রাতেই আমরা অ্যাটাক করব। ঠিক আছে, তাই হবে। অন্যদিকে বিকেলে আকাশ আস্তানায় আসে। এসে আবিরের সাথে কথা বলতে থাকে। আজকে সবাইকে আমার বাসায় দাওয়াত, সেজন্য সন্ধ্যের পরে আমরা এখানে পিকনিক করব। কিছু লোক বাজার করবে আর কিছু লোক চলো বাকি কাজ করব। হঠাৎ এত খুশি? ইরার বাবা আমাকে মেনে নিয়েছে সেজন্য। আচ্ছা আমি বাজারে যাচ্ছি কিছু লোক নিয়ে, তুই বাকিদের নিয়ে যা। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ পরে যাচ্ছি। এইদিকে আকাশ কিছু লোক নিয়ে বাসার সামনে কিছু গর্ত খুঁড়ে নেয়। এরপর কি কাজে ওরা বাহিরে যায়। অন্যদিকে এমপি আর পুলিশ আসে বাসায়। এতগুলো গর্ত কেন? গর্তের হিসেব না করে ভিতরে চলো। ওরা ভেতরে যায়। ভেতরে এসে বাকিদের দেখে। ওনারা তো ভয় পায়। এ কি, আপনারা এখানে কি করে এলেন? ওদের এখান থেকে উঠিয়ে নিয়ে যাব নাকি এখানেই মেরে ফেলবো? এখানে না মেরে চলুন ওদের বাইরে নিয়ে মেরে ফেলি। নিয়ে চল এদের। এরা এদের বাহিরে আনতে থাকে। অন্যদিকে আকাশ, আবির আর ওদের লোকেরা এতগুলো গাড়ি দেখে সন্দেহ হয়। সেজন্য কিছু লোক গাড়ির পেছনে লুকিয়ে পড়ে আর আকাশ বাসার ভেতরের দিকে যেতে থাকে। তখন এমপি আর পুলিশকে বাহিরে আসতে দেখে। এমপিও আকাশকে দেখতে পায়। হ্যাঁ কি, তুই এখানে কেন এসেছিস? আমার বাসায় এসে আমাকে বলছিস আমি কেন এসেছি? কি এটা তোর বাসা? স্যার এদের কি করব বলেন? এখানে যারা আছে সবাইকে মেরে ফেলো। এখানে তো 102 জন লোক আছে, তাদের কি পারবেন মারতে? তোমরা বের হয়ে আসো। আকাশের কথা ওরা সবাই বন্দুক হাতে নিয়ে বের হয়। এতে এমপি আর পুলিশ তো অবাক হয়, কেননা পুলিশ এসেছে 10 জন আর এমপির লোক এসেছে 5 জন। এরা তো আকাশের সাথে এখন পেরে উঠবে না, সেজন্য। আমাকে ক্ষমা করে দিন, আমরা আর আপনার ক্ষতি করার চেষ্টা করব না। আমাদের শেষবারের মতো মাফ করে দিন। এরা তুমি কি বলো, ওদের কি মাফ করা যায়? প্লিজ স্যার, আমাদের ক্ষমা করে দিন। ওদের কোনোভাবে ক্ষমা করা যায় না। ওরা তো অল্পের জন্য আমাকে বেরিয়ে ফেলতো। আচ্ছা বাবা মা, এরা তোমরা বাসার ভিতরে যাও। আর তুমি? এই তো পিকনিকের খাবার রান্না করে আসতেছে। তাড়াতাড়ি এসো কিন্তু। এই বলে ইরা ভেতরে চলে যায়। অন্যদিকে এমপি আর পুলিশ তো ওদের প্রাণ ভিক্ষা চাচ্ছে, কিন্তু আকাশ মোটেও ওদের কথা শুনেনি। এদিনই সমুদ্রের ধারে ডুবিয়ে দেয়, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমাদের মাফ করে দে। তোদের কোনো মাফ নেই, নিয়ে যায় এদের। এমপি আর পুলিশ তো অনেকবার মাফ চাইতে থাকে, কিন্তু আকাশের লোকেরা নিয়ে যায়। তোমার রান্নার কাজ শুরু করো, আমি আসতেছি। আকাশ ভেতরে আসে। এসে ইরা আর বাকিদের সাথে কথা বলতে থাকে। আকাশ, এতগুলো লোক, ওরা কারা? আমাদের বিয়ে উপলক্ষে ওদের এনেছে দাওয়াত খাওয়াতে, সেজন্য ওরা বাইরে পিকনিক করবে। তোমার কোনো অসুবিধা হবে না তো?
আমার কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ, ওনাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয়। সত্যি টিম অনেক ভালো। যাক, তাও এতদিনে বুঝলে। আচ্ছা, তুমি নিচে এসে ওনাদের সাথে কাজ করো, কিছু লাগলে আমাকে জানাবে। ভাবি তাহলে এখনো কিছু জানতে পারিনি। আমার এই সিক্রেটটা ওর কাছে সিক্রেট হিসেবে রেখে দেব। তুইও পারিস বটে, চল এবার রান্না করি। এই বলে আকাশ নিচে নেমে ওদের সাথে কাজ করতে থাকে। এরা তো রান্না করতে থাকে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, এসে খেয়ে যাবেন। সাথে করে কোনো গিফট আনতে হবে না, শুধু আকাশ আর ইরার জন্য দোয়া করে যাবেন। ধন্যবাদ সবাইকে। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে এভাবেই থাকবেন। ধন্যবাদ সকলকে।